দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঢাকায় বেনজিরের নতুন সম্পদের সন্ধান, গোপালগঞ্জে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ। গ্রাহকের টাকা আত্মসাতের অভিশাপে ডক্টর মোহাম্মদ ইউনূস, দাবি গ্রামীণ ব্যাংকের আইনজীবীর। 11 লাখ কোটি টাকার বিকল্প বাজেট অর্থনীতি সমিতির, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। এবং ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল, বিজেপি আশানুরূপ আসন নাও পেতে পারে। এবারে পুরো আয়োজনে যাচ্ছি। অবৈধ সম্পদের তথ্য প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বইছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের ঘিরে। এরই মাঝে খোঁজ মিলল তার আরও একটি অবৈধ সম্পদের। শুধু পাসপোর্ট জালিয়াতি নয়, পাসপোর্টে দেওয়া ঠিকানাও ভুল দিয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। একসময়ের ব্যাপক ক্ষমতাধর সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, একসময় ঢাকার পুলিশ কমিশনার, এরপর র্যাবের মহাপরিচালক এবং সবশেষ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সম্পত্তির পাহাড় প্রকাশ্যে আসার পর বেনজির ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি। প্রভাব খাটিয়ে সম্পদ গড়ে তুললেও পাসপোর্টে গোপন করেছেন নিজের পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করেননি, বরং পাসপোর্টে নিজেকে বেসরকারি চাকরিজীবী উল্লেখের পাশাপাশি দিয়েছেন বাসার ভুল ঠিকানা। বেনজির পাসপোর্টে বাসার ঠিকানা দিয়েছেন 407 আফতাবউদ্দিন সড়ক, ভাটারা খিলক্ষেত। কিন্তু সরেজমিনে দেখা গেল খিলক্ষেতে নয়, তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। আফতাবউদ্দিন আহমেদ সড়কে 10 নম্বর রোডে 407 নম্বর বাসা। 9 তলা ভবনের 5ম তলায় 2টি ইউনিট বেনজির আহমেদের। তবে ফ্ল্যাটটি বিক্রি হয়ে গেছে বলে দাবি দারোয়ানের। আইজি যখন আসছিল না, তিনি আগে যখন যাইব চাকরি যায় তখন দিয়ে বেশি মাসে একবার আইতো, 4-5 দিন থাকতো। মেয়ে সহজে পড়তো না, একটা পালাই গেছে, যা নিছে তা জীবন বইতে খাইতো। বিশেষজ্ঞদের মতে প্রভাবশালী কর্মকর্তাদের এমন দুর্নীতি দুর্ভাগ্যজনক। একজন এত বড় সরকারি কর্মকর্তা, একটা গুরুত্বপূর্ণ বাহিনীর যিনি প্রধান ছিলেন, তো তার এত দুর্নীতির বিষয় যখন প্রকাশিত হচ্ছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি ব্যক্তিগতভাবে তো চাইবই যে যারা দুর্নীতি করে তাদের জন্য দুর্নীতি দমন কমিশন এবং ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে বিচার তাদের শাস্তি যেন দেওয়া হয়। বেনজির আহমেদ কিভাবে নিজের পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন, এ বিষয়ে জানতে চাইলে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে গভীর রাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্ট থেকে মূল্যবান সম্পদ সরিয়ে নেবার অভিযোগ উঠেছে। ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে এই রিসোর্টের জন্য জমি কেনার অভিযোগ করেছেন স্থানীয়রা। কিছু ফসলি জমি না কিনেই দখল করার অভিযোগ করেছেন কয়েকজন কৃষক। গোপালগঞ্জ সদরের শাহপুর ইউনিয়নের বৈরাগীর টোলা এলাকা। বিলবেষ্টিত গ্রামটিতে বসবাস করেন হিন্দু সম্প্রদায়ের 30টি পরিবার। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এই প্রত্যন্ত গ্রামের বিলের কয়েকশো বিঘা জমি মামলা হামলার ভয় দেখিয়ে তার কাছে বিক্রি করতে বাধ্য করেন জমির মালিকদের। সেখানে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এবং পারিবারিক দুগ্ধ খামার। আমাকে জোর করে আমাকে জমি নিয়ে গেছে, ভয়টাই দিয়া থাকতির বানায় ডাকড়া কইয়া জোর করে নিয়ে গেছে জমি। আমরা কি এইভাবে আপনার জমি দিয়ে দিয়েছি ভয়তে করে। ড্রোন ক্যামেরা দিয়ে দেখে যতদূর পছন্দ হয় বিলের জমি দখল করে নেন বেনজির। না কিনেও তিনি দখল করে রেখেছেন কৃষকের ফসলি জমি। দেদারসে উত্তোলন করা হয়েছে বালু। প্রথম একটা জমি কিনে নেছে বালুর ওইখানে প্রথম একটা জমি কিনে নেয়, পাশের কোনো জমি কিনে নাই। ওই ইয়ারটার থেকে সব জমির বালি তলের থেকে টানসার উপর থেকে ভাঙতি সব চাষের জমিগুলো, আমাদের এই এলাকার চাষের জমিগুলো সব নিমজ্জিত হয়ে গেছে। বেনজিরের ক্ষমতার অপব্যবহার শুধু সাধারণ মানুষের উপরেই নয়, পড়েছে সরকারি সড়কেও। গ্রামের মধ্য দিয়ে যাওয়া পাকা পিচঢালা রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছেন তিনি। চলাচল করতে দেওয়া হয় না গ্রামবাসীদের। তৈমুর ইসলাম নামে একজন স্যার ছিলেন, ঠিক আছে,
সে আমাকে বিভিন্নভাবে বলছে যে ভাই জমিটি দিয়ে দাও, বড় স্যার ঠিক আছে, যদি তুমি দিয়ে দাও উনি বড় এই জায়গা বিশাল কিছু করবে, তোমার অনেক উপকার হবে, আর যদি তুমি না দাও তাইলে বোঝো তো ভাই কত সমস্যা। বেনজিরের সম্পত্তি জব্দের আদেশের পর থেকেই প্রতি রাতে গাড়ি ভর্তি সিন্দুক ও মূল্যবান মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। দীপ্ত বার্তা কক্ষ। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠানটির 1,05,00,000 গ্রাহকের অভিশাপে পড়েছেন, কারণ তিনি তাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আজ এই দাবি করেন গ্রামীণ ব্যাংকের আইনজীবী। তবে ইউনুসের আইনজীবী বলছেন এগুলো সব ষড়যন্ত্র। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই অবস্থায় ২৬ মে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেয়া হয়। এতে বলা হয়, ইউনুস তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বেআইনিভাবে ৯.৫ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। পরে ক্ষমতার অপব্যবহার করে তিনি ওই ঋণ ও সুদ মওকুফ করেন। এছাড়া উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিং সামগ্রীর কার্যাদেশ দেন প্যাকেজেস কর্পোরেশনকে। এর মাধ্যমে তিনি গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমনই অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন। ওনার অভিশাপটা কোথায় জানেন? এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন। তাদের অভিশাপ তার উপর পড়েছে। ডক্টর ইউনুসের আইনজীবী অবশ্য বলছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই শান্তিতে নোবেল জয়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। ২০১১ সালে গ্রামীণ ব্যাংক থেকে বের হয়ে যান ডক্টর ইউনুস। প্রতিষ্ঠানটির আইনজীবী দাবি করেন, ব্যাংকটির ৪০ বছরের নিরীক্ষায় দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের চিত্র উঠে এসেছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১,৯৫,৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এটি ৬ জুন উত্থাপিত হতে যাওয়া সরকারের বাজেটের চেয়ে প্রায় ৪ লাখ কোটি টাকা বেশি। অর্থনীতি সমিতির বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি ও টাকা পাচার বন্ধে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছর সামনে রেখে প্রতিবারের মতো এবারও বিকল্প ও অবাস্তব বাজেট প্রস্তাব নিয়ে হাজির হয় বাংলাদেশ অর্থনীতি সমিতি। রাজধানীর স্কাটনের সংগঠনটির কার্যালয়ে এই প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় অর্থনীতিবিদরা বলেন, লাগামহীন মূল্যস্ফীতিতে ভালো নেই সাধারণ মানুষ। প্রস্তাবিত বিকল্প বাজেট বাস্তবায়ন করলে আগামী ১০ বছরের মধ্যেই একদিকে বিপজ্জনক বৈষম্যপূর্ণ অবস্থা থেকে স্বল্প বৈষম্যপূর্ণ অবস্থায় পৌঁছানো সম্ভব, অন্যদিকে একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দরিদ্র, বিত্তহীন, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা থেকে শক্তিশালী টেকসই মধ্যবিত্ত শ্রেণীর অবস্থানে উত্তরণ। এটাই আমাদের প্রস্তাবিত বৈষম্য নিরসন উদ্দিষ্ট জনকল্যাণকামী বাজেটের মূল উদ্দিষ্ট অন্তর্ভুক্ত শক্তি। তারা অভিযোগ করেন, সীমাহীন দুর্নীতি আর লাগামহীন কালো টাকার দৌরত্বের কারণে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। এ অবস্থায় ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের মোকাবেলায় দরকার রাজনৈতিক সদিচ্ছা। কালো টাকা দেশের মধ্যে আছে, সিন্ধুকে আছে, সোনাদানায় আছে, জমি জাতির মধ্যে আছে। আপনার বাড়ি কিনেছেন আপনার ৫ কোটি টাকা দিয়ে, রেজিস্ট্রেশন করেছেন ৫০ লক্ষ টাকা দিয়ে, কারণ আপনার ট্যাক্স ফাইল পারমিট করে না। ৫ কোটি মাইনাস ৫০ লক্ষ, ৪.৫ কোটি কই আছে? এইটুকুই যদি আহরণ করতে পারেন তাহলে জিডিপির কত পার্সেন্ট হয় জানেন? 7%। কমিশন যদি আসলেই হয় শক্তিশালী কমিশন, যাদের নখ থাকবে, সেই নখকে তারা কাজে লাগাতে পারে, তাহলেই সেই কমিশন কাজ করবে। এবং সেটা আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনার দেশে সেই সদিচ্ছা থাকা উচিত। বিকল্প বাজেট প্রস্তাবের পাশাপাশি কর কাঠামো সহ বিভিন্ন খাত সংস্কারের বেশ কয়েকটি প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।
আর দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে 93 বছর বয়সী মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের পঞ্চম বিয়ের খবর। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 7 দফার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামীকাল। গণমাধ্যমগুলো বলছে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির 64 কোটি 2 লাখ ভোটার। এর মধ্যে নারী 31 কোটি 2 লাখ। ভোট গ্রহণ শেষ, এবার ভোট গণনার পালা। ভোট গণনায় কোনো খামতি রাখতে চাইছে না ভারতের নির্বাচন কমিশন। প্রতিবারের মতো এবারও প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপরে হবে ইভিএম এর গণনা। এটি চলবে 17 থেকে 20 রাউন্ড। গণনা প্রক্রিয়ার পুরোটাই ভিডিও বন্দী করা হবে। ম্যানুয়ালি ও কম্পিউটারের রেজাল্টের হিসাব হবে দুভাবেই। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, দেশে 10,50,000-এর বেশি বুথ রয়েছে। 30 থেকে 35 লাখ পোলিং এজেন্ট সেখানে থাকবেন। নজরদারির জন্য থাকবে দল, গণনাকারীরা তো থাকবেই, তাছাড়া সিসিটিভি ক্যামেরা থাকবে। কমিশনের মতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণনা কেন্দ্রের ভেতরে যাতে কেউ ঢুকতে না পারে তা নিশ্চিত করবে নিরাপত্তারক্ষী ও রিটার্নিং অফিসার। গণনার কাজে প্রত্যক্ষভাবে যুক্ত কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজারভাররা গণনা কেন্দ্রের ভেতরে থাকবেন। এছাড়া নির্বাচনের সঙ্গে জড়িত এবং কর্তব্যরত সরকারি কর্মচারীরাও গণনা কেন্দ্রের ভেতরে যেতে পারবেন। বুথে ঢুকতে দেয়া হবে প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট ও কাউন্টিং এজেন্টদের। এছাড়া সেখানে যেতে পারবেন কমিশন বা পর্যবেক্ষকদের অনুমোদিত ব্যক্তিরা। মুখ্য নির্বাচন কমিশনার জানান, ভোট পরবর্তী সহিংসতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্যে ফলাফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। দেশটির মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানিয়েছেন, ভোটদাতার সংখ্যার দিক থেকে এবার ভারত বিশ্ব রেকর্ড করেছে। তাছাড়া ভারতের এই নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের ভোটারদের চেয়ে 1.25 গুণ বেশি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। বুথ বা কেন্দ্র ফেরত জরিপে ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার বিষয়টি অনেকটাই নিশ্চিত। তবে আশানুরূপ আসন হয়তো বিজেপি জোট পাবে না। টানা বিজয়ের পিছনে হিন্দুত্ববাদী মুখ্য ভূমিকা পালন করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এক্সিট পোল থেকে শুরু করে বিভিন্ন যারা ভারতের নির্বাচন নিয়ে যারা গবেষণা করেন তাদের কথা হলো যে না, সে এই তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে একই সাথে অনেকে বলছেন যে যতটা আশা করেছিল সিট বাড়াবার ব্যাপারে, সেখানে হয়তো ঘাটতি হতে পারে। সেই জিনিসটাও দেখা যেতে পারে। যদি ঘাটতি হয় তাহলে, বা যদি কমে আসে সিট, তাহলে সেটাকে কতখানি বিজয় বলা যাবে সেটাও নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে। বিজেপি চলে আসে এই ধরনের একেবারে অন্য ধরনের একটা আইডেন্টিটি নিয়ে, তাহলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে একটা মৌলিক পরিবর্তন হতে যাচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের বড় একটা সম্পর্ক হয়েছে, ভারতের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়েছে, আমাদের সরকারের মধ্যেও একটা বড় কনসেনসাস আছে ভারতের ব্যাপার। এবং মনে রাখতে হবে, আমাদের যেমন ভারতকে প্রয়োজন, ভারতেরও বাংলাদেশ বা বাংলাদেশের যেই রাজনীতি, বিশেষ করে বর্তমান যেই ক্ষমতাসীন যে দল বড় আকারেই ভারতের যে নিরাপত্তার যে ঘাটতি ছিল, বিশেষ করে নর্থ ইস্ট ইন্ডিয়ায়, সেটা সে সামাল দিতে পেরেছে। এবং সেই জায়গায় ভারতেরও বাংলাদেশকে দরকার। আসছে কোরবানির ঈদে পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার ঢাকায় লবণ মাখানো গরুর চামড়া কেনা হবে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা দরে, আর পিস হিসেবে দাম পড়বে 1200 টাকা।
ঢাকার বাইরে প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা আর পিস 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। লবণ মাখানো খাসির চামড়ার মূল্য প্রতি বর্গফুট 20 থেকে 25 টাকা আর ছাগলের চামড়া 18 থেকে 20 টাকা ঠিক করা হয়েছে। সোমবার সচিবালয়ে চামড়া খাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর উভয় পক্ষ এসব সিদ্ধান্তের কথা জানান। এবার লবণের সংকট হবে না বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় আবারও সকাল 9টা থেকে বিকেল 5টা করা হচ্ছে। কোরবানির ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, মন্ত্রিসভা মনে করে মূল কর্মঘণ্টায় ফিরে যাওয়া দরকার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য 2022 সালের 15 নভেম্বর থেকে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শাহবাগ থানা সরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সাকুরা রেস্তোরাঁর পেছনের এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। ভোট গ্রহণ হবে 5 জুন। চতুর্থ ধাপে নওগাঁ সদর, মান্দা ও মহদেবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে। আর সদর উপজেলায় 9 জন, মহদেবপুর উপজেলায় 17 জন এবং মান্দা উপজেলায় 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় চলছে প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী ও সমর্থকরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে ডুবে রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার নিচু এলাকা। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় সংসদ সদস্য এলাকা পরিদর্শন করে সমস্যার সমাধানে উদ্যোগ নেবার কথা জানিয়েছেন। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর ডুবে যায়। সড়কে চলছে নৌকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর, টাগারপাড়, ইসদাইর ও চানমারি সহ 9টি এলাকা। অনেক বাড়িঘর ঘিরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেকায়দায় পড়েছেন প্রায় 3 লাখ বাসিন্দা। স্থানীয়রা জানান, পর্যাপ্ত ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর। বেশি অসুবিধায় পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। রুমের ভিতরে এত পানি, মনে হয় কি মাছ ঢুকছে, পায়ে ঘা হয়ে গেছে, মানে থাকার মতো যোগ্য না। দুর্ভোগ তো পুরাটাই দুর্ভোগ। ঘর থেকে বের হইতে পারি না, বের হইলে নৌকার মাধ্যমে, দেখতে পাচ্ছেন নৌকার মাধ্যমে আসতে হয়। সমস্ত মানুষের এত কষ্ট যে মনে করেন যে কোনো বাজার হাট করতে পারতেছে না, অসুস্থ হইলে কেউ একটা ওষুধপত্র না খেতে যেতে পারতেছে না। স্কুলের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাইতে পারে না, পানির জন্য অনেক প্রবলেম হইতেছে। ব্যবসা বাণিজ্যের প্রবলেম, মানুষের যাতায়াতে অনেক প্রবলেম হইতেছে। জলাবদ্ধতা নিরসনে পাম্প বসানো হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। পানি নামা শুরু হয়ে গেছে এবং 2টি পাম্পের মাধ্যমে যে পানি প্রতিদিন যে পানি টানছে। পানিবন্দী এলাকা পরিদর্শন করে স্থানীয় সাংসদ জানান, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নর্মাল ভাবে পানি পাস আউট করা যাচ্ছে না, এটাকে অন্যভাবে কিভাবে পাস আউটটা করতে পারবে, এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার। এবং আমাকে বলা হয়েছে যেটা স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে। এখন আমলাতন্ত্রের জটিলতা কিছু থাকেই, তো আজকের পরে আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী যিনি আছেন, এলজেডি মন্ত্রী, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো। আমার বিশ্বাস, আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে, ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতিও টান আছে এবং এই সমস্যার সমাধান ওনারা করে দেবেন ইনশাল্লাহ। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। দীপ্ত বার্তা কক্ষ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতেই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দিয়েছেন। ভারতের কলকাতায় এমপি আনারের হত্যাকাণ্ডের পর সেখান থেকে নেপালে পালিয়ে যায় সিয়াম, যদিও নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সিয়ামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। তিনি হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন।
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট তাকে খালাস দেন। দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিঙ্গাউল হাসান অরঙ্গজেবের বেঞ্চ এ রায় দিয়েছেন। এই মামলা থেকে পিটিআই ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশিও খালাস পেয়েছেন। সোমবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট এক রায়ে আলোচিত এই মামলা থেকে দুজনকেই অব্যাহতি দেন। চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও কুরেশিকে এই মামলায় 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে দেশটির কয়েকজন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে বন্যায় 25টি জেলার 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। এই কারণে সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। গত মাসের 21 তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে শুরু করে শ্রীলঙ্কায়। নিহতদের মধ্যে ভূমিধসের ফলে চাপা পড়ে, পানিতে ডুবে ও ঝড়ে গাছ পড়ে মৃতের সংখ্যা বেড়েছে। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্টের দফতরের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে এই দ্বীপ দেশটি। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে যুক্তরাষ্ট্র ফের আশাবাদ প্রকাশ করেছে। গত সপ্তাহে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে এ আলোচনার মধ্যেও থেমে নেই গাজা ইসরায়েলি সেনাদের আগ্রাসন। স্থানীয় সময় রবিবার রাতে নুসেইরাত এবং বুরেজ শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 22 জনের। টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার নেপালকে 45-31 পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল 24-10 পয়েন্টে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অতিথিরা। তবে সামনে 21 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট জুড়ে দাপুটে বাংলাদেশকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ঘরের মাঠে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অভিজ্ঞ রেইডার আরদুজ্জামান মুন্সি অবসরের সিদ্ধান্ত জানান। দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে চাইনিজ তাইপের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আর 2 ম্যাচ মিলিয়ে স্বাগতিকরা গোল হজম করেছে 5টি। সাবিনা শিউলিদের দ্বিতীয় ম্যাচের পারফরমেন্সে মুগ্ধ 2 দলের কোচই। দ্বিতীয় ম্যাচে মূল একাদশে 3টি পরিবর্তন নিয়ে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের কন্যারা। নিজে 14 বছরের ক্যারিয়ারে এই প্রথম সেরা একাদশের বাইরে থাকলেন স্ট্রাইকার সাবিনা খাতুন। প্রতিপক্ষের পাওয়ার ফুটবল সামলে উঠতে পারেনি স্বাগতিকরা। 17 মিনিটে গোল হজম করে বসে তারা। আগের ম্যাচে হ্যাট্রিক করা সু ইউ সোয়ানের গোলে লিড নেয় চাইনিজ তাইপে। সময় গড়ানোর সাথে সাথে খোলস ছেড়ে বের হতে থাকে বাংলাদেশ। সুযোগও তৈরি হয় বেশ কয়েকটি। বদলি হিসাবে মাঠে নেমে দ্বিতীয়ার্ধে যোগ করার সময় সাবিনা বাঁকানো কণা ফিস্ট করে ফেরান গোলরক্ষক। এরপরই বাজে ম্যাচ শেষের বাঁশি। গত বছরে এশিয়ান গেমসের পর এই প্রথম টানা 2 ম্যাচ হারল মেয়েরা। বাংলাদেশের মেয়েরা দারুণ খেলেছে। আমি তো ভেবেছিলাম গোলটা খেয়েই বসবো। আমাদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে তাদের আমন্ত্রণ জানাবো। মেয়েদের বলেছি ঘড়ির দিকে না তাকিয়ে খেলতে, ওরা তাই করেছে। চাপহীন ম্যাচ খেলার ফলাফল, কম গোল হজম করেছি আমরা। জুলাইয়ে ফিফা উইন্ডোতে আরও 2টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরিবর্তে নেপালের আয়োজনের সিদ্ধান্তের কথা জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
ভিসা থেকে শুরু করে ফ্লাইট কানেকশনস থেকে শুরু করে তারপরে বাজেটিং থেকে শুরু করে সব কিছুতে নেপাল উইল বি মাচ ইজিয়ার ফর আস। তো সেগুলো চিন্তা করে আমরা নেপালকে দিয়েছি। আর বাংলাদেশের যদি বঙ্গবন্ধু স্টেডিয়াম থাকতো তো ডেফিনেটলি আমরা তখন একটা চিন্তা ভাবনা করতাম। এদিকে টি-20তে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 6:30টায়। বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডা দলটিকে নিয়ে গর্বিত দেশটি। আফ্রিকা অঞ্চলের বাছাই জিম্বাবুয়ে, কেনিয়ার মতো দলকে হারিয়ে তারা এখন বিশ্বমঞ্চে। তাই তো পুরো আত্মবিশ্বাস নিয়ে আফগানদের মোকাবিলা করার অপেক্ষায় রয়েছে এই দলটি। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয়ে চোখ রাখছে রাশিদ নবীরা। দিনের আরেক ম্যাচে রাত 8:30টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারে দর্শক ভিন্ন ধরনের খবর জানাচ্ছি। 93 বছর বয়সে বিয়ে করলেন মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক। এটি তার পঞ্চম বিয়ে। কোণে 67 বছর বয়সী রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভা। প্রেম মানে না কোনো বাধা, আবারও প্রমাণ করলেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক। বয়স 93 তো কি হয়েছে, প্রেম মুখ্য বিষয়। ভালোবেসে 67 বছর বয়সের রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভাকে বিয়ে করলেন এই ধনকুবের। শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্ডকের আঙুর বাগানে হয় বিয়ের অনুষ্ঠান। চলতি বছরের মার্চে তার সঙ্গে এলেনার বাগদান হয়। গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে মার্ডকের বাগদান হয়েছিল। বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা, কিন্তু পরের মাসে খবর আসে এই বিয়ে আর হচ্ছে না। তখন থেকে এলেনার সঙ্গে মার্ডকের প্রেমের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। অবশ্য 2022 সালে অ্যানের সঙ্গে সম্পর্ক চলাকালে সংবাদ মাধ্যমকে মার্ডক বলেছিলেন এটিই তার শেষ প্রেম। কিন্তু প্রেমিক পুরুষের প্রেম যে ফুরোয়নি তা আবারও প্রমাণ হলো। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্ডকের 6 সন্তান আছে। তিনি নিউজ কর্পোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান। এই কর্পোরেশনের মালিকানায় রয়েছে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান ও টাইমসের মতো গণমাধ্যম। মার্ডক ও এলেনার দেখা হয়েছিল একটি পার্টিতে, যার আয়োজক ছিলেন চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং। তিনি মার্ডকের সাবেক স্ত্রী। রুপার্ট মার্ডকের প্রথম স্ত্রী ছিলেন প্যাট্রিশিয়া বুকার। 1956 সালে তাদের বিয়ে হয়। 1967 সালে তাদের বিচ্ছেদের পর স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। চতুর্থবার এ ধনকুবের বিয়ের পিঁড়িতে বসেন 2016 সালে। যুক্তরাষ্ট্রের মডেল অভিনেত্রী জেরি হলের সাথে এই বিয়ে টিকেছিল 2022 সাল পর্যন্ত। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। ঢাকায় বেনজিরের নতুন সম্পদের সন্ধান। গোপালগঞ্জে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ। গ্রাহকের টাকা আত্মসাতের অভিশাপে ডক্টর মোহাম্মদ ইউনুস, দাবি গ্রামীণ ব্যাংকের আইনজীবীর। 11 লাখ কোটি টাকার বিকল্প বাজেট অর্থনীতি সমিতির। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। বিজেপি আশানুরূপ আসন নাও পেতে পারে। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে। শুভরাত্রি।